আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। সো আমরা সবাই নাম শুনেছি, একটা হলো এককোষী জীব। কি বলছি বলেন? এককোষী জীব এবং আরেকটি হলো বহুকোষী জীব। কি বলছি? বহুকোষী জীব। এককোষী জীবের একটি মাত্র কোষ দিয়ে বেসিক্যালি এরা সমস্ত কাজ করে। আর এখানে বহু কোষ রয়েছে বহুকোষী জীবে। এই বহু কোষের দুইটা কাজ, একটা হলো দেহ গঠন করে হলো দেহকোষ, আর অপরদিকে পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করে হলো জনন কোষ। কি বলছি বলেন? পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করে কোন কোন? জনন কোষ। আশা করি আমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। একটা হলো দেহকোষ, একটা হলো জনন কোষ। আর এককোষী জীবের যেহেতু শুধু একটি কোষ রয়েছে, একটি কোষ যখন বিভাজন হয়, কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন মানে কোষের সংখ্যা বৃদ্ধি। তো একটি কোষ যখন বিভাজিত হয়ে দুইটা কোষ বানাবে, যেহেতু ওরা এককোষী জীব, তাহলে একটা জীব বিভাজিত হয়ে দুইটা জীব গঠন করে ফেললো। সো এই ক্ষেত্রে কি হচ্ছে? এখানে কোষের সংখ্যা বৃদ্ধি না হয়ে বরং জীবের বংশ বৃদ্ধি হলো। এটা কি হলো? বংশ বৃদ্ধি। সো বেসিক্যালি যদি আমি বলি, সেটা হলো এককোষী জীবে ঘটে হলো অ্যামাইটোসিস। কি ঘটে? অ্যামাইটোসিস। এবং বহুকোষী জীবের দেহকোষে ঘটে হলো মাইটোসিস। কি বলছি বলো? মাইটোসিস। তাহলে বহুকোষী জীবের দেহকোষে ঘটে হলো মাইটোসিস এবং জনন কোষে ঘটে হলো মিওসিস। কি ঘটে? মিওসিস। সো মাইটোসিসের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। কি ঘটে? কোষের সংখ্যা বৃদ্ধি। মনে থাকবে? এটা হলো কোষের কি করে? সংখ্যা বৃদ্ধি করে। সংখ্যা বৃদ্ধি। আর অপরদিকে মিওসিসের মাধ্যমে নতুন জীবের সূচনা ঘটে। কি ঘটে? নতুন জীবের সূচনা ঘটে। কি ঘটে? সূচনা। আশা করি তোমরা এই পুরো ডায়াগ্রামটা আগে খাতায় লিখে ফেলবে। কি কি বলছি বলো? এককোষী জীব, একটা হলো এককোষী জীব, যেখানে বেসিক্যালি কি ঘটে? এককোষী জীব। অপরদিকে রয়েছে বহুকোষী জীব। এককোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে এবং বহুকোষী জীবের দেহকোষে ঘটে হলো মাইটোসিস। দেহকোষে কি ঘটে? মাইটোসিস। এবং জনন কোষে কি ঘটে? মিওসিস ঘটে। মাইটোসিসের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে আর মিওসিসের মাধ্যমে নতুন জীবের সূচনা সৃষ্টি হয়। অপরদিকে এককোষী জীব অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করে? একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে তাদের কি করে? সংখ্যা বৃদ্ধি করে, বা আমরা বলতে পারি বংশবৃদ্ধি ঘটায়। আশা করি এই বেসিকটুকু আমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার। সো এখন আমরা জাম্প করব আসল পড়ায়। সো আসো দেখি কি বলছে আমাদের বই। আমাদেরকে বই বলছে প্রতিটি জীবের দেহ কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। এককোষী কথাটাকে মাথায় রাখো। কি বলছে এখানে? এরা বলছে হলো এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুইটি এবং দুইটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে এদের কি করে? বংশবৃদ্ধি ঘটে। তাহলে এককোষী জীবরা কি করে? বংশবৃদ্ধি ঘটায়। ওকে। অপরদিকে বহুকোষী জীবের, মাথায় রাখো কার কথা বলছে? বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। সামগ্রিক বৃদ্ধি মানে কি? মনে করো একটা ছোট বাচ্চা ছিল, সেই ছোট বাচ্চা যখন পূর্ণাঙ্গ বয়সে উপনীত হয়, মনে করো একটা ছেলে ছোট বাচ্চা ছিল, সে যখন বড় হয়, হ্যাঁ মানে যুবক হয়, তখন কিন্তু তার দেহের গঠন চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলায় যে জামা ছিল, বড়োবেলায় তো সে জামা তার গায়ে হয় না, কারণ তার দেহ বিশাল আকৃতি ধারণ করে। ওকে। এরপরে বলছে ডিম্বক নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয়। এই ডিম্বাণু নিষিক্ত বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা সামনে জানবো। ডিম্বাণু নিষিক্ত হয়ে কি ঘটে? বেসিক্যালি এককোষী জাইগোটে পরিণত হয়। কিসে পরিণত হয়? জাইগোট। এই জাইগোট ক্রমাগতভাবে বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহকে গঠন করে, অর্থাৎ বহুকোষী জীবকে গঠন করে। তার মানে এটা এক প্রকার জনন কোষ, সেটা আমরা সামনে জানতে পারবো। তাহলে এককোষী জীব এবং বহুকোষী
জীবের বেসিক্যালি এখানে কথা বলছে এবং তাদের কি কি ঘটে। এককোষী জীবের বংশবৃদ্ধি ঘটে, বহুকোষী জীবের দেহকোষের দেহের বৃদ্ধি ঘটে এবং জনন কোষের মাধ্যমে তাদের কি হয়, তাদের বংশের নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে বা নতুন জীবের সূচনা ঘটে। আমরা এখানে কি বলছি, নতুন জীবের সূচনা ঘটে। আশা করি আমাদের কাছে এই কথাটুকু ক্লিয়ার। ওকে, এরপরে রয়েছে, একটু খেয়াল করো, পার্ট 1 আমাদেরকে বলছে কোষ বিভাজনের প্রকারভেদ। বলছে জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? 3 ধরনের। একটা হলো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। সো অ্যামাইটোসিস যেন কোথায় ঘটে? অ্যামাইটোসিস কোথায় ঘটে বলো তো? অ্যামাইটোসিস ঘটে হলো এককোষী জীবে। কোথায় ঘটে? এককোষী জীবে। এবং মাইটোসিস এবং মিওসিস এই দুটো ঘটে কোথায়? বহুকোষী জীবে। বহুকোষী জীব মানে এটা হলো প্রকৃত কোষী জীব। এটা কি হবে? প্রকৃত কোষী। প্রকৃত কোষী মানে হলো যার নিউক্লিয়াসটা সুগঠিত, ঠিক আছে। এবং মাইটোসিস ঘটে দেহকোষে আর মিওসিস ঘটে কোথায়? জনন কোষে। সো অ্যামাইটোসিসে কি বলছে দেখো, এ ধরনের কোষ বিভাজনে ব্যাকটেরিয়ারা কিন্তু এককোষী, হ্যাঁ, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি আদিকোষী। আদিকোষী মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলা হয় আদিকোষী। আদিকোষী এবং এককোষী জীবে হয়। আশা করি ক্লিয়ার। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে বংশবৃদ্ধি ঘটে। এরা কি করে? এরা বংশবৃদ্ধি ঘটায়। সো এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি প্রথমে ডাম্বেলের আকার ধারণ করে। এখন প্রশ্ন, নিউক্লিয়াস কোনটা? একটু খেয়াল করো, এই যে এটা হলো বেসিক্যালি নিউক্লিয়াস, অর্থাৎ ডিমের ভিতরে যে কুসুমটা হলো নিউক্লিয়াস, আর বাহিরের যে সাদা অংশ সেটাকে আমরা বলতেছি হলো সাইটোপ্লাজম। এই ভিতরের নিউক্লিয়াসটা প্রথমে ডাম্বেলের আকার ধারণ করে। কিভাবে? এই যে দেখো, গোল গোল, এই মাঝে হলো পাইপ, এই হলো ডাম্বেল, ঠিক আছে। দুদিকে ওয়েট আর মাঝে পাইপ, এটাই তো ডাম্বেল, তাই না? ডাম্বেল এবং মাঝে হলো এর কি, হাতলটা, যেটা দিয়ে এরা ব্যায়াম করে। সো এই দেখো বেসিক্যালি কি ঘটনা ঘটাইছে এখানে। বেসিক্যালি এই মাঝের নিউক্লিয়াসটা মাঝখান থেকে শুরু হয় এবং মাঝখান থেকে শুরু হয়ে এই যে এই সরু জায়গাটা কি হয়, আরও সরু হয়ে যায়, দুটো ডাম্বেল আকার ধারণ করে এবং কি হয়, দুটো আবদ্ধ নিউক্লিয়াস গঠন করে। ঠিক একই মুহূর্তে আমাদের সাইটোপ্লাজমে যে বাইরের অংশটা, হ্যাঁ, সাইটোপ্লাজমে খাঁজের সৃষ্টি হয়। এই যে সাইটোপ্লাজমে কি খাঁজের সৃষ্টি হয়, খাঁজটা আরও তীব্র হয়, আরও সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটো আপত্ত কোষ কে বলা হয় ডটার সেল। কি বলা হয়? ডটার সেল। আর এটাকে বলা হলো মাতৃকোষ। এই যে কোষটা থেকে গেছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো গিয়ে মাতৃকোষ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো মাতৃকোষ। ওকে, আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। তো এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এবং এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি কার আকার ধারণ করে? ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়। কোন বরাবর সংকুচিত হয়? মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে, কেমন হয়ে? বিচ্ছিন্ন হয়ে দুটি আপত্ত নিউক্লিয়াসে পরিণত হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে নিউক্লিয়াস কি হয়, মাঝ বরাবর এদের খাঁজের সৃষ্টি হয়। খাঁজ সৃষ্টি হয়ে এটা ডাম্বেল আকার ধারণ করে, সেখান থেকে এরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে দুটো আপত্ত নিউক্লিয়াসে গঠন করে একই সময়, মানে সেম টাইমের মধ্যে সাইটোপ্লাজমও ঠিক মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি আপত্ত কোষে পরিণত হয়। সো এই ধরনের বিভাজনে কি হয়, মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি আপত্ত কোষের সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আশা করি এ যা পর্যন্ত আমাদের ক্লিয়ার। সো এখানকার কোশ্চেনগুলো কি কি? কোশ্চেন নাম্বার 1 একটু তোমরা কাইন্ডলি খাতায় তুলে নিবে। সেগুলো হলো কোশ্চেন নাম্বার 1, সেটা হলো কোষ বিভাজন কত প্রকার ও কী কী। কোশ্চেন নাম্বার 2 সেটা হলো অ্যামাইটোসিস প্রক্রিয়া বলতে কী বুঝি। কোশ্চেন নাম্বার 3 অ্যামাইটোসিস প্রক্রিয়ার সচিত্র আলোচনা করো। কোশ্চেন নাম্বার 5 অ্যামাইটোসিস প্রক্রিয়াকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন। এরপরে রয়েছে হলো এককোষী জীবেরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কারা কারা বিভাজিত হয় বা উদাহরণ দাও। এই উদাহরণগুলো আমরা দিয়ে দিব। আশা করি ক্লিয়ার। তো এই হলো 5টা প্রশ্ন আপনাদের কাজ। এই 5টা প্রশ্ন আমি অডিওতে বলে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু খাতা কলমে লিখে নেবেন। ওকে, সো মাইটোসিসে কি বলছে দেখো, উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। দেহকোষ কিসের মাধ্যমে বিভাজিত হয়? মাইটোসিস। উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী মানে কি? এরাই হলো বহুকোষী। এরা কারা? এরা হলো বহুকোষী জীব যারা,
হ্যাঁ, বহুকোষী জীবরা। ওকে, এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে, কয়বার বিভাজিত হয়ে? একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পূর্ণ, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আপত্য কোষের সৃষ্টি করে। তার মানে কি, সম আকৃতি হবে, সমগুণ সম্পূর্ণ হবে এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আপত্য কোষ সৃষ্টি করবে। আপত্য কোষ মানে কি? মানে বিভাজিত হওয়ার পর যে নতুন কোষগুলো সৃষ্টি হবে তাকে বলা হয় বেসিক্যালি আপত্য কোষ, বা ইংলিশে বলা হয় ডটার সেল। এখন মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। কথাটার মানে কি? মনে করো একটা গাছ আগে এরকম চিকন ছিল, একদম চিকন ছিল, চিকন থাকতে পারে না, এরকম চিকন ছিল, কিন্তু পরবর্তীতে গাছটা যখন বড় হলো তখন গাছটা অনেক কি মোটাসোটা হয়ে যায় না? গাছটা অনেক কি হয়ে যায়? মোটাসোটা হয়ে যায়। আশা করি এটা বুঝো। তো এই যে প্রস্থ বরাবর এরকম ছিল, বাট পরবর্তীতে যে এরকম মোটা হয়ে গেল, এই যে কোষ আগে মনে করো এই বরাবর ছিল 100টা, এখন রয়েছে 1000টা। এই কোষের বৃদ্ধি ঘটছে কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। সো যারা ভাজক টিস্যু, তাকে আমি বলি কচি টিস্যু, এই কচি টিস্যুগুলো বিভাজিত হয়ে কি হয়? নতুন নতুন কোষের সৃষ্টি করে। সো বেসিক্যালি এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি? এগুলো আমি মিশাই দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি? মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো এখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আপত্য কোষের সৃষ্টি করে। সো এটাই হলো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ওকে, এখানকার কোশ্চেন হলো মাইটোসিস বলতে কি বোঝো? 1 নম্বর। এখন আমরা এরপরে মিওসিস দেখতে পাচ্ছি। এই মিওসিসটাকে আমরা একটু স্কিপ করলাম, এই যে মিওসিসটাকে আমরা স্কিপ করলাম, আমরা পরে আবার মিওসিসে আসবো। সো আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি হলো মাইটোসিসের বৈশিষ্ট্যতে। মাইটোসিসের বৈশিষ্ট্য কি বলছে দেখো, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এ কথা আমরাও বলছি, এটা কোথায় ঘটে? দেহকোষে ঘটে। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়। কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয় এবং মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পূর্ণ দুটি আপত্য কোষের সৃষ্টি করে। এ কথা আমরা উপর লাইন থেকে পড়ে এসেছি। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? সমান থাকে। তার মানে কি? তার মানে হলো, মনে করো এটা হলো মাতৃকোষ আর এই হলো দুইটা আপত্য কোষ। মাতৃকোষের ক্রোমোজোম মানে এরকম সুতার মতো পেঁচানো অংশ ছিল, ক্রোমোজোম ছিল মনে করো 23 জোড়া। কত জোড়া ছিল? 23 জোড়া। সো তাদের যে আপত্য কোষগুলো হবে, এখানেও থাকবে 23 জোড়া ক্রোমোজোম, এখানেও থাকবে হলো গিয়ে 23 জোড়া ক্রোমোজোম। ঘটনাকে আমি বুঝাইতে পারছি? তাহলে ক্রোমোজোমের সংখ্যা কি হবে? সেম থাকবে। তো এ ধরনের বিভাজনে ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। কোথায় ছিলাম? এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মানে কোষে যতগুলো ক্রোমোজোম ছিল, আপত্য কোষেও প্রতিটা আপত্য কোষেও ঠিক ততগুলো করে ক্রোমোজোম থাকবে। সেজন্য বলা হয় যে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, অথবা ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, অথবা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। কি থাকে? ধ্রুব থাকে। ওকে, সো এই ধরনের বিভাজনের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। কয় ভাগে বিভক্ত হয়? দুই ভাগে। এবং সৃষ্ট নতুন কোষে ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়? সমান থাকে। তার মানে যে দুটি নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এটা আমরা আগের লাইনে পড়লাম। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। ইকুয়েশনাল এর বাংলা হলো সমীকরণিক। ওকে, সো মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। প্রথম শব্দ হলো দেহকোষের বিভাজন ঘটে, নিউক্লিয়াস একবার বিভাজন ঘটে এবং সমগুণ সম্পূর্ণ আপত্য কোষ হয়। আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব বা একই থাকে, ক্রোমোজোম লম্বালয়ে বিভক্ত হয়। যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাই কি বলা হয়? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। তা ধাপগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। দেহকোষে ঘটে। 2 নাম্বার হলো নিউক্লিয়াস একবার বিভাজন ঘটে, সমগুণ সম্পূর্ণ আপত্য কোষের সৃষ্টি করে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। তো সমান সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকে, তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। তো এখানকার কোশ্চেন কি? তো মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
সমীকরণিক বিভাজনও বলা হয়। কেন? মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো লিখো এবং মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে এই কথাটি ব্যাখ্যা করো, বা মাইটোসিস বিভাজনে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে এই কথাটিকে ব্যাখ্যা করো। আশা করি এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নিয়েছো। যদি খাতা না নিয়ে এই ক্লাসটি করো তাহলে ক্লাসটি করাও যে কথা, না করাও একই কথা। এখন কোয়েশ্চেন এখানকার সেটা হলো আমাদের মাইটোসিস বেসিক্যালি কোথায় ঘটে। সো মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। কোথায় ঘটে? দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, তারপর কি মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহে দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদে অযৌন জননের সময় ঘটে। এটা একটু স্পেশাল কেস, মাথায় রাখবো শুধু নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে। তাহলে কাণ্ড বলতে কি? কচি কাণ্ড, মূলের অগ্রভাগ, এই যে মূল, এই যে মূলের একদম গোড়ার দিকে যে সাদা সাদা অংশগুলো থাকে ওটাকে বলা হয় মূলের অগ্রভাগ। ভ্রূণমূল, ভ্রূণমুকুল মানে ছোটো ছোটো যে মূল এবং মুকুলগুলো সৃষ্টি হয় সেগুলো। বর্ধনশীল পাতা মানে টিয়া রঙের যে কচি পাতাগুলা। মুকুল তো আমরা চিনি, আমের যেমন ছোট মুকুল থাকে সেটা ধীরে ধীরে বড় হয়, কিছুটা ওই রকম। এখানে কি হয়? ভাজক টিস্যু থাকে, আর এই ভাজক টিস্যুগুলো কি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে পুরাট বা পরিপূর্ণ আকার ধারণ করে। সো প্রাণীদেহের দেহকোষ যেমন মনে করো ছোটো বাচ্চার হাত ছোট ছিল, ধীরে ধীরে বড় হওয়ার সাথে ওর হাতও কী হয়ে যায়? বড় হয়ে যায়, হাত পায়ে সব কিছুই তো বড় হয়। এরপর ভ্রূণ, এই ভ্রূণ জিনিসটা কি? ভ্রূণ হলো একটা শিশু তার মায়ের পেটে সব থেকে ছোট যে অবস্থায় থাকতে পারে সেটাই হলো তার ভ্রূণ। সে বেসিক্যালি মায়ের পেটে অমরার মধ্যে থাকে। তো এই ভ্রূণ পরিবর্তনের সময় মানে ভ্রূণ ধীরে ধীরে কী হয়? ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একটা ছোট্ট বেবিতে রূপান্তরিত হয়, যেটাকে আলট্রাসোনোগ্রাম করে কি দেখা সম্ভব হয়। ওকে, এরপর রয়েছে নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদে, যেমন আমাদের ফানজাই আর প্রোটিস্টা রাজ্যের যেই উদ্ভিদগুলো রয়েছে অধিকাংশ ছিল নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী। আশা করি এই কথাগুলো আমাদের কাছে ক্লিয়ার। সো পত্র ও মূলের বর্ধনশীল অংশের কোষ বিভাজন, এই যে পত্র বলতে এই জায়গার বর্ধনশীল অংশের কথা বোঝাচ্ছে, আর মূলের এই যে অগ্রভাগের বিভাজনের কথা বোঝাচ্ছে। এইগুলো কিন্তু বেসিক্যালি এই পুরো সার্কেলটাকে বলা হয় টিস্যু। পুরো সার্কেলটাকে কি বলা হয়? টিস্যু। আর এই ছোট্ট ছোট্ট অংশগুলোকে বলা হয় কোষ। ছোট ছোট অংশগুলোকে কি বলা হয়? কোষ বলা হয়। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার। ওকে, এরপরে কি রয়েছে দেখো, এরপরে যে ব্যাপারগুলো সেটা একটু মনোযোগ দেওয়া খুবই জরুরি, নাহলে তুমি পরে পিছিয়ে পড়বা। এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় দুটি পর্যায়ে। কয়টি পর্যায়ে? দুটি পর্যায়ে। সো প্রথম পর্যায়ে কি নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আর দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এই যে লিখে দেওয়া আছে, কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় কি? সাইটোকাইনেসিস। ওকে, নামটা সহজ না? সাইটোকাইনেসিস। একটা হলো নিউক্লিয়াসে হয় ক্যারিওকাইনেসিস। তাহলে আমি কিছু জিনিস তোমাকে লিখতে চাচ্ছি, সেই ব্যাপারগুলো একটু মনোযোগ দাও এখানে। সেটা হলো প্রথমে আমাদের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, এবং তারপরে আমাদের কি করে? নিউক্লিয়াসের প্রথমে আমাদের ঘটে হলো ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, এবং তারপরে আমাদের ঘটে হলো সাইটোকাইনেসিস। ওকে, একটু মনোযোগ দাও। তারপর আমাদের ঘটে সাইটোকাইনেসিসকে বলা হয় সাইটোপ্লাজমের বিভাজন। কার বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। এখন দেখো এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুটোর পূর্বে কোষের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে। কি থাকে? প্রস্তুতিমূলক কাজ। এই প্রস্তুতিমূলক কাজকে বলা হয় ইন্টারফেস। কি বলা হয় বলো? ইন্টারফেস। আর বেসিক্যালি এই সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিসকে একসাথে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ। এম ফেজ, এটা তোমরা এসএসসির পরে ইনশাল্লাহ জানতে পারবে, তো এটা এখন দরকার নেই, এই লেভেলে দরকার নেই। এই ক্যারিওকাইনেসিসকে ব্যাখ্যা করার জন্য 5টি ধাপে ভাগ করা হয়েছে। একটা হলো প্রোফেজ, একটা হলো মেটাফেজ, আমি একটু শর্টকাটে লিখতেছি, হ্যাঁ।
তোমরা বুঝে নেবে আশা করি। প্রোফেস, তারপর হলো মেটাফেস, তারপরে হলো কি আমাদের মেটাফেস, তারপরে হলো অ্যানাফেস এবং তারপরে হলো টেলোফেস। সো প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। প্রথমে আমাদের ঘটে হলো ইন্টারফেস। প্রথমে আমাদের কি ঘটে, আমাদের প্রথমে কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, একে বলা হয় ইন্টারফেস। ইন্টারফেসের পরে ঘটে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে ঘটে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। ক্যারিওকাইনেসিস হয়ে গেলে আমাদের কি ঘটে, ক্যারিওকাইনেসিস হয়ে গেলে হলো আমাদের ঘটে হলো সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন এবং তারপর সৃষ্টি হয় আপত্য কোষ। কি সৃষ্টি হয়, আপত্য কোষের সৃষ্টি হয়। সো এই হলো টোটাল ডায়াগ্রাম, চিত্র। আশা করি যে আমরা এটা খাতায় তুলে নিয়েছি এবং এই যা পর্যন্ত আমাদের মোটামুটিভাবে ক্লিয়ার। সো এখন আমি যদি বইয়ে আসি, একটু বইয়ে তাকাও কি বলছে দেখো। বলছে মাইটোসিস নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে, কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। কি বলা হয়, ইন্টারফেস। তাহলে ইন্টারফেস কি, ইন্টারফেস হলো একটি কোষের নিউক্লিয়াসের ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, সেই কাজকে বলা হয় ইন্টারফেস। এরপরে আমাদের কী রয়েছে দেখো, ক্যারিওকাইনেসিস। এইখানে ক্যারিওকাইনেসিসের আমি যে নামগুলো বললাম সেই নামগুলো তোমরা পেয়ে যাবা। বলছে বিভাজিত কোষের নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। একটা হলো প্রোফেস, এরপরে রয়েছে মেটাফেস, এরপরে রয়েছে মেটাফেস, এরপরে রয়েছে অ্যানাফেস, লাস্ট ওয়ান ইজ টেলোফেস। ওকে, এখন আমরা এই সবগুলোর অর্থাৎ এই যে 5টি ধাপের বিবরণ সম্পর্কে জানবো সামনেই। ওকে, সো এখন যতটুকু পড়লা অতটুকু তোমরা খাতায় তুলে নাও, একটু মেমোরাইজ করো, রিক্যাপ করো, দেন আমরা চলে যাচ্ছি সেই প্রতিটা ধাপের বিবরণে। ওকে, আমরা চলে আসলাম 5টি ধাপের পরে প্রোফেসে। প্রোফেস কি, প্রোফেস এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপকে প্রোফেস। ঠিক আছে, এ ধাপে কোষের নিম্নলিখিত ঘটনাগুলো ঘটে। কি সেই ঘটনা, আগে ছবি দুটোর দিকে তাকাও। আমরা আগে উদ্ভিদ কোষ দেখবো, তারপর আমি প্রাণী কোষের দিকে যাব। উদ্ভিদ কোষের স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক অবস্থা, এটা স্বাভাবিক অবস্থা। এই ঘটনা শুরুর প্রথম অবস্থা এবং ঘটনা শুরুর শেষ অবস্থা। প্রথমে রয়েছে এটা একটা নিউক্লিয়াস, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটা হলো একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের রয়েছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, ক্রোমাটিন। এই যে সুতার মতো পেঁচানো অংশগুলোকে ক্রোমাটিন বলে, আর বাইরের এই অংশগুলোকে বলা হয় কি, সাইটোপ্লাজম। ওকে, আশা করি এতটুকু আমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এই যে ঘন বস্তুটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। পর্দা মানে এই যে বাইরের যে আবরণ, সেই আবরণটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার পর্দা। এখন প্রথম অবস্থায় আমার নিউক্লিয়ার পর্দা আর ক্রোমোজোম সবগুলোই থাকবে, কিন্তু শেষের দিকে যাওয়ার পর এই নিউক্লিওলাস মানে এই যে গোল ঘন যে বস্তুটা, গোল, হ্যাঁ, এইটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে যাবে। ক্রোমোজোমগুলো দেখো, ক্রোমোজোমগুলো ক্রোমাটিড গঠন করছে। কি গঠন করছে বলো তো? ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো ক্রোমাটিড গঠন করছে। কাহিনী কি, যখন এরকম ছেঁড়া বেড়া ছিল, ওগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। ওগুলোকে কি বলা হচ্ছে? ক্রোমোজোম। একটু তাকাও, এগুলোকে বলা হতো তখন ক্রোমোজোম। তবে এগুলোকে যখন এদের মাঝে এরা জোড়া গঠন করলো এবং এদের মাঝে একটা সেন্টোমিয়ার আসলো, এই যে সেন্টোমিয়ার, হ্যাঁ, এটা নিচেরটা এক জোড়া, উপরেরটা এক জোড়া, এটাকে বলা হয় কি, সেন্ট্রোমিয়ার। মাঝেরটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, আর এই প্রতি জোড়াকে বলা হয় ক্রোমাটিড। কি বলা হয়?
ক্রোমাটিড। আমি কি বুঝাইতে পারছি? এরকম যখন এলোমেলো ছিল তখন ওই ক্রোমোজোম বলা হতো, কিন্তু যখন এরা এরকম এক্সের মতন গঠন করলো এবং মাঝের এই অংশটা যে জয়েন্ট, সেই জয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টোমিয়ার, আর এই নিচের দিকে ভি এটাকে বলা হয় ক্রোমাটিড, আর উপরের দিকের ভিকেও বলা হয় ক্রোমাটিড। এরা বেসিক্যালি জোড়া টাইপের। ওকে, এখন এটা ছিল কি উদ্ভিদ কোষে। প্রাণী কোষের ক্ষেত্রে কি ছিল? এই যে এইগুলো দেখো, এগুলোকে বলা হয় সেন্ট্রিওল। কি বলা হয়? সেন্ট্রিওল। বাট স্বাভাবিক অবস্থায় এটাকে সেন্ট্রোজোম বলা হতো। কি বলা হতো? সেন্ট্রোজোম। বাট এই ব্যবস্থার শুরুতে তাকে বলা হয়েছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল আবার অ্যাস্টার রশ্মি নাম হয়ে গেছে। এগুলো এই শেষের অংশগুলোই কি হচ্ছে, আলোর মতো যে বিকিরণ দিচ্ছে সেটাকে বলা হচ্ছে কি অ্যাস্টার রশ্মি। বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস, একই কথা ক্রোমাটিড। দেখো ক্রোমোজোমগুলো কি হয়ে গেছে, ক্রোমাটিড হয়ে গেছে। এখানে সেন্ট্রোমিয়ার, এই যে মাঝের অংশটা হলো সেন্ট্রোমিয়ার, ওই যেটা আমি আর্ট করে দিচ্ছি এটা আমরা দেখব। এখন আমরা চলে যাই বইয়ের লাইনে। একটু তাকাও, বলছে কি 1 নাম্বার বলছে হলো কোষের নিউক্লিয়াসের আকার বড় হয়। হ্যাঁ, এই কথা সত্য। নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। হ্যাঁ, এটা আমরা জানি। আঁকাবাঁকা সুতার মতো অংশটা কি ছিল আমাদের? ক্রোমোজোম। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে এবং এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত থাকে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? দেখো আমার যে প্রথম ছবিটা ছিল, এখানে তাকাও, এরকম এলোমেলো ছিল সুতার মতো, কিন্তু যখন তারা জোড়া গঠন করলো, মাঝেরটা হলো সেন্ট্রোমিয়ার আর এই সবগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড। এই দুটি একসাথে কি ক্রোমাটিড গঠন করেছে। আশা করি আমাদের প্রোফেজ মোটামুটিভাবে আমাদের কাছে ক্লিয়ার। এরপর রয়েছে প্রোমেটাফেজ। এটি হলো স্বল্প স্থায়ী, মানে খুব অল্প একটু ধাপ। এখানে নিউক্লিয়ার পর্দা মানে বাইরের দিকে যে আবরণ এবং নিউক্লিওলাস ওই ঘনবস্তু, এই দুটো বিলুপ্তি ঘটে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন এই যে এইখানে দেখো, এই যে জেলখানার শিকের মতন এই যে এই পুরো জিনিসটা যেটা খুব খুব ঘরের মতো দেখা যাচ্ছে, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। কী নাম বলছি বলো? স্পিন্ডল যন্ত্র। এর উপরের এইটা আর নিচের এই কোনা বাড়িগুলোকে বলা হচ্ছে মেরু। কোনা বাড়িগুলোকে কি বলা হয়? মেরু। মাছ দেখছো না তোমরা? মাছ দেখছো না? মাছ এরকম হয় না? মনে করো হলো মাছের লেজা, এটা মনে করো একটা মাছ। ওকে, এখন এই মাছটা একটা জিনিস খেয়াল করো, এই যে এটা হলো আগা, এটা যদি আমি ফিসা ধরি, এটা যদি আগা এবং এটারে যদি আমি ফিসা ধরি, তাহলে দেখো তো এরকম একটা আকৃতি আমি পাই না? এই যে এরকম, মানে এই জায়গা থেকে এই যা পর্যন্ত আকৃতিকে বলা হয় মাকু আকৃতি। কেমন আকৃতি বলা হয় বলো? মাকু আকৃতি। মনে রাখবে কি বলছি বলো? মাকু আকৃতি। সো এখানে ক্রোমোজোমগুলো রয়েছে, লুপ্তপ্রায় নিউক্লিয়াস রয়েছে, লুপ্তপ্রায় নিউক্লিয়াস পর্দা রয়েছে, এটা আমরা জানি, এই দুটো লুপ্ত হবে। আর এখানে রয়েছে সেন্ট্রিওল, অ্যাস্টার রশ্মি। সেন্ট্রিওল যে আলো বিচ্ছন্ন করে সেটা হলো অ্যাস্টার রশ্মি। তো স্পিন্ডল যন্ত্রের নতুন একটা টপিক এখানে আসলো। দেখো 2 নম্বরে বলছে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব করে। তন্তু কি? দেখো এইরকম যে খোপ খোপ যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মনে করো জড়ো হয়েছে। আরে ঝামেলা, এই যে এরকম যেই নির্দিষ্ট বিন্দুগুলো রয়েছে, সো এই পুঁতিটাকে বলা হচ্ছে তন্তু। পুঁতিটাকে কি বলা হচ্ছে? তন্তু। এখন তাকাও, সেটা হলো কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, এগুলো মাকু আকৃতির ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। পুরোটার যন্ত্রটার নাম কি? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগ মানে কি? মানে এই মাঝের অংশটা যেটা পেট মোটা, এই অংশটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে মাছের মতো মাঝের যে পেট মোটা অঞ্চল সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। প্রাণীকোষে, এই যে প্রাণীকোষ, হ্যাঁ, এই প্রাণীকোষটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটু আমার অ্যারোটাকে খেয়াল করে, এটা হলো কি? প্রাণীকোষ। এই প্রাণীকোষে কি বলছে দেখো, প্রাণীকোষে সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টারের আবির্ভাব ঘটে। এই যে সেন্ট্রিওল থেকে এই যে এরকম আলোর মতন কি অ্যাস্টার রে বের হয়, এর নাম কি? অ্যাস্টার রে। কি নাম? অ্যাস্টার রে। আশা করি ক্লিয়ার। সেন্ট্রিওল থেকে। এবং কোষের দুটি বিপরীত মেরুতে পৌঁছে স্পিন্ডল যন্ত্র গঠন করে। তন্তুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে স্পিন্ডল
যন্ত্র গঠন করে। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলা হয়, প্রতিটাকে কি বলা হয়? স্পিন্ডল তন্তু। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যেমন দেখো এই তন্তুটা কিন্তু ফাঁকা, এই যে এই তন্তুটা, আবার এই শেষের তন্তুটা ফাঁকা, শেষের এই দিকের তন্তুটা ফাঁকা, মানে ওখানে কোনো কি নাই, সেন্ট্রোমিয়ার যুক্ত নাই। সেন্ট্রোমিয়ার মানে ক্রোমাটিডের যে মাঝের বিন্দু সেন্ট্রোমিয়ার ছিল না, ওই সেন্ট্রোমিয়ার কিন্তু যুক্ত নাই। সো এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত তাদেরকে বলা হয় ট্রাকশনাল ফাইবার অথবা আকর্ষণ তন্তু। কি বলা হয় তাদেরকে? ট্রাকশনাল ফাইবার। মানে সে ট্রাকশন করে, অ্যাট্রাকশন করে রাখে। কি করে রাখে? অ্যাট্রাকশন করে রাখে, তাকে বলে ট্রাকশনাল ফাইবার। তাহলে আমার প্রোফেজ আর প্রোমেটাফেজ ক্লিয়ার। দেখো প্রোফেজ আর প্রোমেটাফেজে বেসিক্যালি নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে, দুইটা মিলায়। প্রথমে কি হয়, এই যে সেন্ট্রোমিয়ার গঠন করে, হ্যাঁ, ক্রোমোজোম ক্রোমাটিড হয়, এখানে সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে বের হয়। কোথায়? প্রোমেটাফেজে যেই মহান কাজটা ঘটে, স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে, এবং স্পিন্ডল যন্ত্রকে কেন্দ্র করে একটু হাউকাউ করলেই হয়ে যাবে। আশা করি এই ব্যাপারগুলো এখন আমাদের কাছে ক্লিয়ার। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ম্যাটাফেজকে আমি বলি মোটাফেজ। দেখো এর মাছটা একবারেই তীক্ষ্ণ ডায়মন্ডের মতো হয়ে গেছে, মাছটা মোটা। এরও দেখো মাছটা সব থেকে মোটা, এবং ক্রোমাটিডগুলো মাঝে এসে কি নাচানাচি শুরু করে দিয়েছে, বা মাঝে এসে উপস্থিত হয়েছে। সো এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা দেখা। হ্যাঁ, কথা সত্য। এই যে ক্রোমোজোমগুলো দেখছো, ক্রোমোজোম কেন বলছি? ক্রোমাটিড জোড়া একসাথে হয়ে ক্রোমোজোম বলতেছে। ওকে, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল মানে মাঝখান। সো মেটা মাঝখান, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে আসে, এবং সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত তন্তুগুলো কি হয়? আটকে থাকে। মানে ওই তন্তুগুলো সেন্ট্রোমিয়ারের সাথে কী হয়? আটকে থাকে। আশা করি যে সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে তন্তুর সাথে আটকে আছে বিষুবীয় অঞ্চল, স্পিন্ডল যন্ত্র তো আমরা জানি। ক্রোমোজোম, ওই পুরো সেটটাকে ক্রোমোজোম বলা হচ্ছে। এরপর কি রয়েছে? মেরু অঞ্চল, তো আমরা বুঝি। ওকে, এই হলো ক্রোমাটিড দ্বয়। এই যে এখানে কি বলছে? ক্রোমাটিড দ্বয় বলছে এরা। ওকে, আশা করি আমাদের এতটুকু মোটামুটিভাবে ক্লিয়ার। এখন আমরা চলে যাব অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপ কি? আমি সবগুলো তোমাকে রিক্যাপ করে দেবো, চিন্তার কারণ নাই। অ্যানাফেজ ধাপে কি হয়? অ্যানাফেজকে আমি বলবো গতি পর্যায়। কি পর্যায়? গতি পর্যায়। সো গতি পর্যায়ে কী হবে? সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগে বিভক্ত হবে। এক্স ছিল না, এই যে এক্সের এখান থেকে উপরের দিকে একটা অংশ চলে যাবে, আর একটা অংশ নিচের দিকে চলে যাবে। সো এই যে এখানে মাঝে ছিল, মনে করে এরকম এক্সটা মাঝে ছিল, এই অংশটা নিচের দিকে চলে আসছে, আর এই অংশটা উপরের দিকে চলে গেছে। তো প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। খুবই ভালো কথা, দুই ভাগে বিভক্ত হয়, এবং প্রতিটি ক্রোমাটিডের একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। খুবই ভালো কথা। এবং এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমাটিড বলা হয়। মানে এই যে এটাকে বলা হচ্ছে আপত্য ক্রোমাটিড, এটাকে বলা হচ্ছে আপত্য ক্রোমাটিড, এটাকে বলা হচ্ছে আপত্য ক্রোমা। এই যে লিখে দিছে, দেখছো? এটা হলো আপত্য ক্রোমাটিড, প্রতিটাকে বলা হয় আপত্য ক্রোমাটিড। কী কাহিনী ঘটছে? ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। কই থেকে? যে সেন্ট্রোমিয়ার যে ছিল ওইখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং প্রতিটি ক্রোমাটিডকে বলা হয় আপত্য ক্রোমোজোম। এবার কি বলা হচ্ছে? আপত্য ক্রোমাটিড না, কিন্তু আপত্য ক্রোমোজোম বলা হচ্ছে। কি বলা হচ্ছে? আপত্য ক্রোমোজোম। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলো সংকোচনের ফলে, মানে কি এগুলো এখন পিছনের দিকে যাচ্ছে, সংকোচনের ফলে আপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুতে, মানে অর্ধেক এই কোণায় আসে, এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে এসে অগ্রসর হতে থাকে। এবং এ সময়ে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার ভি, এল, জে, আই আকৃতির দেখায়। যে একটা ভি দেখা যাচ্ছে, মনে করো এটাকে উল্টা এল দেখা যাচ্ছে, এই যে এটাকে এল এর মতো দেখা যাচ্ছে, এরকম আর কি ব্যাপার স্যাপারগুলো এখানে বলছে। এরপর হচ্ছে টেলোফেজ। এখানে কি হয়? টেলোফেজই আমাদের লাস্ট পর্যায়ে, তাই না? টেলোফেজ কি হয়? দেখো টেলোফেজে ওই নিউক্লিয়াসগুলো আপত্য ক্রোমোজোমগুলো এখানে আসলো, এসে আবার এলো প্যাঁচালো হয়ে গেল। এলো কি হলো? এখানে প্যাঁচালো। এখানে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে, এবং দুই দিকে দুটো আপত্য নিউক্লিয়াসের গঠন হয়। কিসের গঠন হয়? দুই দিকে দুটো আপত্য নিউক্লিয়াসের গঠন হয়। বাট এই প্রাণীকোষে আবার এই সেন্ট্রিওলগুলো চলে আসে। সেখানে কি বলছে? দেখো এখানে বলছে আপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, এবং ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব, মানে কি আবার ফিরে আসে, এবং প্রাণীকোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল আসে। এখানে একটা সেন্ট্রিওল আসে, আর এখানে একটা সেন্ট্রিওল আসে। এই ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে। আগে কেমন ছিল? খাটো ও মোটা। কোথায়? মেটাফেজে কিন্তু খাটো ও মোটা ছিল, ওখান থেকে সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের জট পাকায়।
মানে সাজা গোছা চুল যেমন জট পাকায় ওরকম তারা জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি আবদ্ধ নিউক্লিয়াস গঠন করে এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। কার সমাপ্তি ঘটলো? ক্যারিওকাইনেসিস। তাহলে কে বাকি থাকলো? ক্যারিওকাইনেসিস পরে কে আছে? সাইটোকাইনেসিস। তাহলে বাকি থাকলো কে? সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস আমি যদি এক লাইনে বা ছোট্ট সাম আপ করি, একটু তোমরা আমাকে সহযোগিতা করবে। সেটা হলো, দেখো আমরা কি পড়লাম প্রথমে? ক্যারিওকাইনেসিস। এই হলো ক্যারিও, খাতা কলম নিয়ে লিখো, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা আমরা কয়টা ভাগে ভাগ করছে বইয়ে? 5টা ভাগে। একটার নাম হলো প্রোফেজ, আমি শর্টকাটে লিখলাম। 2 নম্বরে হলো প্রোমেটাফেজ, 3 নম্বরে হলো মেটাফেজ, 4 নম্বরে হলো অ্যানাফেজ, আর 5 নম্বরে হলো টেলোফেজ। সো প্রোফেজে কি? নিউক্লিয়ার রেটিকুলামের বিলুপ্তি ঘটে। এক কথায় সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোজোম ক্রোমাটিড গঠন করে এবং এর সাথে কি হয়? এর সাথে হলো বিলুপ্তি শুরু হয়। ওকে, এই হলো কাহিনী। এরপর প্রোমেটাফেজে কি ঘটছিল একটু মনে করো। প্রোমেটাফেজে বিষুবীয় অঞ্চল, তারপর হলো কি স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র নিয়ে ব্যাপার স্যাপার সেখানে শুরু হয়। মানে বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, তারপর হলো এখানে আবার ওই সেন্ট্রিওলগুলো দুই দিকে যায়। প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রিওল, সেগুলো কি সেন্ট্রিওল। তারপরে যে অ্যাস্টার রে, কি বলছি? অ্যাস্টার রে, এই ব্যাপারগুলো অবশ্যই আমাকে উল্লেখ করতে হবে। এরপরে মেটাফেজ হলো মোটাফেজ। এই মোটাফেজে কি হয়? মাঝে আসে, তাই না? এবং মাঝে আসার পাশাপাশি কি ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিডগুলো খাটো মোটা দেখা যায় না? কেমন হয়? খাটো ও মোটা দেখা যায়। এগুলো সুন্দর করে এই পয়েন্টগুলো মাথায় রেখে মুখস্থ করবেন। এরপর অ্যানাফেজে কি ঘটনা ঘটে? অ্যানাফেজে হলো এটা গতি পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে যাত্রা করে। মানে কি? বিপরীত মেরুমুখী হয়ে বিপরীত মেরুমুখী যাত্রা শুরু করে এবং যাত্রার সময় এরা VL, তারপর হলো জে, আরে যে কি লিখতেছি আমি, VLJI এরকম আকৃতি ধারণ করে। এই কথাগুলো লিখতে হবে। টেলোফেজে কি হয়? টেলোফেজে এই প্রোফেজের উল্টা কাহিনী ঘটে। ওখানে বিলুপ্তি ঘটছিল নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের, এখানে তারা আবার ফিরে আসে এবং তার সাথে এই ক্রোমাটিডগুলো জট পাখায়। কারা? ক্রোমাটিডগুলো, বা আপত্য ক্রোমোজোমগুলো জট পাকায়। এই যে আপত্য ক্রোমোজোম কি করে? এখানে আবার আপত্য ক্রোমোজোম বানাইছে, কথাটা মাথায় রাখবা। আপত্য ক্রোমোজোম হয়েছে। আপত্য ক্রোমোজোম জট পাকিয়ে নিউক্লিয়াস বানায়। কি করে? নিউক্লিয়াস রেটিকুলাম, অথবা আমরা বলতে পারি এরা হলো গিয়ে ক্রোমোজোম গঠন করে বা সুতার মতো জট পাকায়। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং এর মাধ্যমে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। আশা করি এই ব্যাপারগুলো আমরা এক্সপ্লেন করে লিখতে সক্ষম হব। ওকে, সো এইটা ছিল এখানকার কথা। এখন টেলোফেজে কি ঘটনা ঘটে? টেলোফেজের ঘটনা তো আমরা বুঝলাম, সেন্ট্রিওল দুই দিকে চলে যায়, দুইটা ওখানে আপত্ত নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এরপর হচ্ছে সাইটোকাইনেসিস, এটাই মোটামুটি লাস্ট টপিক। সাইটোকাইনেসিস কি রয়েছে? নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথেই সাইটোকাইনেসিসে শুরু হয়ে যায়। সো কাহিনী কি? প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় অঞ্চল তল মানে মনে করো এটা কোষ ছিল, এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস, তাই না? এই মাঝের যে অংশটা, এই মাঝের তলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চলের তল। এই মাঝের তলে এই বিষুবীয় অঞ্চলের তল কোথায় গেল? সো বিষুবীয় তলে মানে মাঝতলে এন্ডোপ্লাজমিক জালিকার, এই কথাটা মাথায় রাখবা। কার? এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কি গঠন করে?
কোষ প্লেট গঠন করে এবং কোষ প্লেটের পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। এটা কোথায়? এটা উদ্ভিদ কোষে। হ্যাঁ, এভাবে একটি মাতৃকোষ থেকে দুটি আপাত্য কোষের সৃষ্টি হয়। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কী ঘটনা ঘটে? নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথেই কোষের মাঝে একটি কোষ পর্দার, এই যে কোষ পর্দা উভয় পাশ থেকে, এই যে এই পাশে একটা দেখো, ভালো করে দেখো, এদিকে একটা খাঁজের সৃষ্টি করে, এদিকে একটা খাঁজের সৃষ্টি করে, উভয় দিক থেকে খাঁজের সৃষ্টি হয় এবং কোষ পর্দার এই খাঁজ ক্রমশ কী হয়? ক্রমশ ভিতরের দিকে গিয়ে, এই যে ভিতরের দিকে নিরক্ষতল, নিরক্ষতল মানে মাঝের যেই ক্ষুদ্রতম তল, এই নিরক্ষতল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি আবদ্ধ কোষের সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম যে উদ্ভিদ কোষের কোষ প্লেট, এই যে কোষ প্লেট গঠিত হয়, বাট প্রাণী কোষে ক্লিভেজ অথবা কী লেখা? ফারোইং, ক্লিভেজ বা ফারোইং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। এটা মাথায় রাখতে হবে যে উদ্ভিদ কোষে কোষ প্লেটের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে, আর প্রাণী কোষে ক্লিভেজ অথবা ফারোইং পদ্ধতির মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আশা করি এই টপিকটা এখন আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।